নির্বাচন সামনে রেখে বাংলাদেশ ব্যাংকে রাজনীতিকদের ভিড়, খেলাপি থেকে নাম কাটানোর তোড়জোড়, ঢালাও ছাড়পত্র না দেওয়ার পরামর্শ, ইচ্ছাকৃত দেনাদারের পাশে না থাকার ঘোষণা। ঢাকার পুঁজিবাজারে ধস, 5 মাস পর সর্বনিম্নে দৈনিক গড় লেনদেন ও প্রধান সূচক কমেছে বাজার মূলধনও, পতন ঠেকাতে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর তাগিদ। জটিলতার অবসান, লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণে মার্কস লাইনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, প্রথম ধাপের ব্যয় 6,700 কোটি টাকা। উপকূলে লবণ উৎপাদনের মৌসুমে মাঠে নেই চাষি, শত শত মন পড়ে আছে গর্তে, ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়া পর্যন্ত কাজ না করার ঘোষণা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এবং জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের অনুপস্থিতি, ক্ষতিপূরণের প্রতিশ্রুত অর্থ দিতে উন্নত দেশগুলোর কাছে দাবি তুলেছে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশের প্রতিনিধিরা। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। খেলাপির সার্টিফিকেট ক্লিন করতে বাংলাদেশ ব্যাংকে বেড়েছে রাজনীতিক ও ব্যবসায়ীদের ভিড়। নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ এই পুনঃ তফসিলের সুবিধা কিনা তা যাচাই না করে ঢালাও ছাড়পত্র দিলে আবারও রাজনীতিতে খেলাপি তোষণের পুনরাবৃত্তির শঙ্কা আর্থিক খাত বিশ্লেষকদের। বাংলাদেশ ব্যাংক বলছে, ইচ্ছাকৃত খেলাপিদের পাশে কখনোই দাঁড়াবে না কেন্দ্রীয় ব্যাংক। সিলিয়া সুলতানা রিপোর্ট। গত কয়েক সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে আসছেন বিভিন্ন দলের রাজনীতিবিদ ও তারকারা। কোভিড-19, ডলারের বাজারে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব সহ গত কয়েক বছরে রাজনৈতিক অস্থিতিশীলতার প্রভাব থেকে ব্যবসা বাণিজ্যে গতি আনতে নীতি সহায়তার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। 2% নগদায়ন করলে ঋণ পুনঃতফসিল করে খেলাপির তালিকা থেকে নাম মুছতে পারবেন ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নীতি সহায়তা দিতে কমিটি করে বাংলাদেশ ব্যাংক। নীতি শিথিলায়নের সুবিধা নিতে ব্যাংকে ব্যবসায়ীদের সাথে আসছেন রাজনীতিবিদরা। উদ্দেশ্য, গত 15 বছরে স্থবির থাকা ব্যবসায় গতি আনা। তবে নির্বাচনের আগে নীতি সহায়তার সুযোগে আবারও বিগত 1.5 দশকের পুনরাবৃত্তি নিয়ে শঙ্কিত আর্থিক খাত বিশ্লেষকরা। আপনি যখন ক্যান্ডিডেট হবেন, আপনার রিশিডিউলিং করার ক্ষেত্রে যেই কমপ্লায়েন্স আছে, ঠিক আছে, আপনি যেহেতু এখন যদি নমিনেটেড হন, আপনার তো সে আর্থিক সক্ষমতা আছে, সেই সক্ষমতা অনুযায়ী পুরোটাই সিস্টেমের মধ্যে দিয়ে আসেন। অল্প স্বল্প দিয়ে রিশিডিউলিং না করে ওই নর্মালি আগের মতো যেরকম, তো সেটা না করে ডিউ ডিলিজেন্স অনুযায়ী যেটা করলে আপনার ভালো হয়। কারণ আপনি জনপ্রতিনিধিত্ব করতে গেলে আপনার যদি এই স্ক্যামগুলো থাকে, তাহলে তো আপনার নিজের কাছেও তো একটা অন্য বিষয়ে কাজ করবে যে আমি তো আসলে এই জায়গাটাতে কিছুটা হলে আমার দুর্বলতা আছে। বিশ্লেষকদের পরামর্শ, রাজনৈতিক দলগুলোর ভেতরেই খেলাপি ও অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর নীতি আর্থিক খাতের উপর ক্ষমতার অপব্যবহার কমাতে পারে। পলিটিক্যাল পার্টিগুলো যদি এই ধরনের ব্যাপারগুলোকে জনসম্মুখে আনতে পারে যে আমরা দুর্নীতিবাজ, ঋণ খেলাপি বা শেয়ার বাজারে কারসাজির হোতা এই ধরনের কাউকে দেয়নি, এই ধরনের নিজেরাও যদি বলতে পারে, তাহলেও কিন্তু মানুষের কাছে তাদের একটা ভালো অ্যাকসেপ্টেন্স হয়। এটা তাদেরই দায়িত্ব, তাদেরই দায়বদ্ধতা। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, ইচ্ছাকৃত খেলাপিদের পাশে দাঁড়াবে না বাংলাদেশ ব্যাংক। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ধরে নিতে হবে, বিগত সরকারের সময় ধরে নিতে হবে তারা সঠিক কারণে প্রপার জাজমেন্ট পায় নাই। যারা কোনো রাজনৈতিক প্রতিবন্ধকতা বা কোনো কিছুর শিকার হননি, হ্যাঁ, এবং অনুকূল পরিবেশে ব্যবসা করার সুযোগ পেয়েও ইচ্ছাকৃতভাবে ব্যাংকের ঋণ পরিশোধ করেননি, তাদের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক এই বিশেষ নীতির সুবিধা, তাদেরকে এই বিশেষ নীতির সুবিধার আওতায় বাংলাদেশ ব্যাংক বিচার করছে না। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, জুন মাস পর্যন্ত সবশেষ প্রান্তিকে দেশের ব্যাংকিং খাতে খেলাপি বেড়ে দাঁড়িয়েছে 6.5 লাখ কোটি টাকার বেশি। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এবার খেলাপি ঋণের চাপ ও দায় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম। স্যার, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। স্যার, যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম, খেলাপি ঋণ নিয়ে কিছু ছাড়ের মাধ্যমে খেলাপি ঋণ থেকে নাম কাটানোর একটি সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। তো সবকিছু মিলিয়ে যেমনটি প্রতিবেদনে দেখানো হচ্ছিল, এক্ষেত্রে রাজনীতিক কিংবা যারা আসলে খেলাপি ঋণের চাপে রয়েছেন তারা নাম কাটানোর জন্য এটি কি শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক হচ্ছে কিনা, বা সবকিছু মিলিয়ে পরিস্থিতি কেমন দেখছেন স্যার? জি, আপনাকে ধন্যবাদ। অতীতেও দেখেছি আমরা, যখন নির্বাচন আসে তখন খেলাপি ঋণের বিষয়টা কিছুদিন আলোচনা হয় এবং যারা খেলাপি তারা আসলে সুযোগ সুবিধাগুলো নিয়েই কিন্তু পরবর্তীতে নির্বাচন করে। আপনি অন্য দেশে যদি মনে করেন যে নির্বাচনের পরে যিনি এমপি হচ্ছেন, যিনি প্রতিনিধি হচ্ছেন, তার যদি খেলাপি ঋণের কোনো প্রমাণ পাওয়া যায় তখন তাকে পদত্যাগ করতে হয়।
এরকম বিধানও কিন্তু আছে দেশে বাইরে। কিন্তু আমাদের দেশে কি করছে না করছে এটা জনসম্মুখে যতক্ষণ আমরা না দিচ্ছি ততক্ষণ বলতে পারছি না যে তারা কতটুকু সুবিধা পেল। ঠিক আছে, আমরা অনেক আগে থেকে বলে আসছি যে খেলাপি যারা তাদের একটা লিস্ট যদি থাকে তাহলে মানুষ বুঝতে পারে যে মানে কারা কারা খেলাপি। আর যেটা কথাটা আপনাদের প্রতিবেদনে আসলো যে ইচ্ছাকৃত খেলাপি, আমাদের 2000-এর উপরে কিন্তু ইচ্ছাকৃত খেলাপি। এখন তারা নির্বাচনে কি সুযোগ সুবিধাগুলো নিয়ে এই যে প্রত্যেকবারেই কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কিছু সুবিধা দেয় তাদেরকে, হয়তো কম পার্সেন্টেজ দিয়ে কিছু লোন শোধ করে পুনঃতফসিল করে, এরকম সুযোগ সুবিধাগুলো থাকে। কিন্তু এবার একটু মনে হচ্ছে যে তারা নড়ে চড়ে বসছে এবং তারা বেশ কঠোরতা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। সেটা দেখা যাক যে কতটুকু বাস্তবায়ন হয়। এবং পাশাপাশি আমি যেটা বলবো, যেটা নাম প্রকাশ করতে কী অসুবিধা আমি ঠিক জানি না, তবে বিশেষ করে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো যেটা আছে তার দায়িত্ব যে এটা আপডেট করা, ঠিক আছে, আপডেট করা। যেমন আমাদের আগে ছিল যে 7 দিন আগে নমিনেশন পেপার সাবমিট করার 7 দিন আগ পর্যন্ত যদি সে ক্লাবি ঋণটা শোধ করে তারপরে সে নির্বাচন করতে পারে। কিন্তু এই বিষয়গুলো শুধু ব্যাংকের মধ্যে আর ক্যান্ডিডেটের মধ্যেই থাকে, কিন্তু আসলে পরবর্তীতে কিন্তু জনগণ জানে না বিষয়টা। স্যার, এই জায়গায় একটু আপনাকে প্রশ্ন করে রাখি, এই যে ছাড়পত্র দেওয়ার যে বিষয়টি, যেখানে বলা হচ্ছিল যে কেন্দ্রীয় ব্যাংক এবার হয়তো, আপনিও বলছিলেন এবার হয়তো ঢালাওভাবে ছাড়পত্র হয়তো দিবে না, সেক্ষেত্রে যাচাই বাছাই করে, বাট এই যে যাচাই বাছাই করে তাদেরকে ছাড়পত্র দেওয়ার যে বিষয়টি, সেই ক্ষেত্রে কি কি পদক্ষেপ আসলে নেওয়া উচিত? এখন যে ব্যাংক থেকে তারা লোনটা নিয়েছে ওই ব্যাংকের যে তথ্য আছে, যে ডকুমেন্ট আছে, সেটা যাচাই বাছাই করে। এটা আমার মনে হয় সময় সাপেক্ষ। হয়তো বা বাংলাদেশে এখন যে পরিস্থিতি তাতে করে আগে থেকে তারা হয়তো চেষ্টা করছে। তবে যদি এটা হয় তাহলে ভালো, যে কাগজপত্র যে ব্যাংক থেকে নিয়েছে কেন দিতে পারছে না, কি সুবিধা চাচ্ছে, তার সঙ্গে পেপারসের কোনো ডকুমেন্টের মিল আছে কিনা, এই বিষয়গুলো যদি তারা দেখে তাহলে হয়তো কিছুটা আস্থার জায়গা চলে আসবে। এই আস্থার জায়গা নিয়ে গত বছরের বা গত নির্বাচনগুলোর কথা যদি বলি, এর আগে যখন এরকম খেলাপিদের সুযোগ দিয়ে ছাড় দেওয়া হয়েছিল, আপনি বলছিলেন পরবর্তীতে সেই পুরনো পথেই তারা ফিরে গেছে, আবার খেলাপিতে পরিণত হয়েছে। সবকিছু মিলে এবার যদি সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে কি কি বিষয় আসলে নিশ্চিত করা দরকার? এটা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু সে নিয়ে আসা। এখন যেটা বলা হচ্ছে তৎপরতা চলছে, এখন তৎপরতাটা কেন হবে? নিশ্চয়ই কোনো সুযোগ সুবিধা দিচ্ছে, সেই জন্য তৎপরতা হচ্ছে। তবে আইন আছে আমাদের, আইনের প্রয়োগ নাই, ঠিক আছে। সেই আইনটা এখন বিশেষ করে বর্তমান সরকার আর একটু কঠোর হয়েছে আর কি। তা সেই জায়গাগুলোতে মানে আমি মনে করি যে পলিটিক্যাল যে একটা বিষয় আছে, কোনো ধরনের সুবিধা যাতে সুবিধার ঊর্ধ্বে থাকে, যারাই আসতেছে তাদের জন্য কোনো রকম আমার মনে হয় না যে তাদেরকে এন্টারটেইন করা, তাদের যে ডকুমেন্ট আছে এবং তার ব্যাংকের যে অবস্থা আছে সব কিছু মিলে কোনো ধরনের ছাড় দেওয়া উচিত বলবে মনে করি না। ছাড় দেওয়ার বিষয়টি যখন চলে আসে, সেক্ষেত্রে আসলে কি কি কারণে আসলে ছাড়ের এই ব্যাপারটি সামনে আসে? বা যেমন যে তথ্য আছে, অনেক সময় তথ্য লুকানো হয়, তাদের কি স্ট্যাটাসটা সে তো লুকানো হয়, তাকে একটা ক্যাটাগরি থেকে আরেকটা ক্যাটাগরিতে নেওয়া হয়েছে তথ্য গোপন করে। তো এই বিষয়গুলো তো জটিল বিষয়। এই বিষয়গুলো যদি একটা মানে আমি যেটা ডেডিকেটেড যদি কোনো অফিসার থাকে তাদেরকে নিয়োগ দিয়ে তারা যাচাই বাছাই করে একটা রিপোর্ট দেবে, সেই রিপোর্ট অনুযায়ী তারা ছাড়পত্র দেবে। আজকে গেলাম গিয়ে আজকে ছাড়পত্র পেয়ে গেলাম এরকম একটা বিষয় না। কিন্তু স্যার, আপনি যেমনটি বলছিলেন সেটি যে প্রক্রিয়ার কথা বলছিলেন সেটি সময় সাপেক্ষ ব্যাপার, আর সবকিছু মিলে রাজনৈতিক চাপ রয়েছে, নির্বাচন দ্রুত করানো, একটি পক্ষ চাচ্ছে নির্বাচন দ্রুত করতে, কেউ চাচ্ছে নির্বাচন পেছাতে, সবকিছু মিলিয়ে এই যে এই সময়ের মধ্যে এই বিষয়টি, পুরো বিষয়টি কি আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কিনা? আমি মনে করি অবশ্যই সম্ভব হবে, কারণ আপনি 7 দিনের মধ্যে তো আপনি সবগুলোকে নিয়ে আসতে পারেন। কোথায় কোথায় লোন নিয়েছে তাদের তো ডকুমেন্ট আছে, তাদের তো লিস্ট আছে। এই যে বলতে আপনাদের রিপোর্টে বললো যে 2000-এর উপরে হচ্ছে ইচ্ছাকৃত খেলাপি, এই 2000 কাজ করতে পারবে না? 2000-2500 লোকের ডকুমেন্ট বের করতে পারবে না? আমি মনে করি না যেটার জন্য বেশি সময় লাগবে। কারণ ব্যাংকগুলো যখন লোন দিচ্ছে তাদের তো দায়টা তাদের, তারা নিশ্চয়ই জানতে চায় আমার এই 3 জন লোক, আমার আসনে এই 3 জন লোক দাঁড়াইছে, এই 3 জনের আমার 200 কোটি টাকা লোন আছে, সেটার কি অবস্থা, সেটা কি খেলাপি নাকি রেগুলার নিতে পারে? একটা আসনে কয়জন দাঁড়ায়? ম্যাক্সিমাম 10 জন দাঁড়ায়, সবাই তো আর খেলাপি না, তারা জানে কিন্তু। সুতরাং এই কাজটা করতে চাইলে এটা করা সম্ভব। তাহলে কি আপনি এর পেছনে আসলে সদিচ্ছার অভাব দেখছেন? সদিচ্ছার অভাব আমি মনে করি, এবং এক্সপার্টাইজেরও অভাব আছে। বিশেষ করে আমি বলেছি ডেডিকেটেড অফিসার দিয়ে এগুলো ডিল করা উচিত। অনেককে দিচ্ছে যারা হয়তো বা এটা হ্যান্ডেল করতে পারছে না, সেরকম হতে পারে, কোনো রকম যা তা একটা রিপোর্ট দিয়ে দিচ্ছে।
বুঝতে পেরেছি স্যার, আপনি যেমনটি বলছিলেন, কিন্তু এই জায়গায় এই যে বিষয়টি যে সদিচ্ছার অভাব দেখা কিংবা দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে না আসা, এক্সপার্টাইজের বিষয়টি তুলে আনেন, এই সব কিছু মিলে আমাদের কেন্দ্রীয় ব্যাংক কিংবা সরকারের পক্ষ থেকে যেটুকু আন্তরিকতা আসলে দেখানো দরকার খেলাপিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন এশিয়াতে, তো এই সব কিছু মিলিয়ে এই সব কিছুর যে আমরা উত্তরণের পথ খুঁজছি, সেই উত্তরণের পথে আসলে প্রধান বাধাটা কি হয়ে দাঁড়াচ্ছে? স্বচ্ছতার অভাব। আমি বলি যে স্বচ্ছতার, কাউকে ছাড় দেওয়ার একটা বিষয় আছে এখানে। কাউকে যদি আমি ছাড় না দিই তাহলে আমি মানে ব্লাইন্ডলি আমি কাজ করতে পারি। সুতরাং সদিচ্ছার একটা ব্যাপার আছে আর ছাড় দেওয়ার বিষয় আছে। এক্ষেত্রে কি কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বা দায়িত্বশীলদের পক্ষ থেকে কোনো সুবিধাভোগী মহল রয়েছে যারা আসলে এটি করতে দিতে চাচ্ছে না? এটাকে স্পষ্ট, কিন্তু এটা আগে থেকে এই জিনিসগুলো হয়ে আসছে। এখন দেখা যাক এবার কতটুকু প্রোগ্রেস করে। আমি তো আজকে কালকেও দেখলাম পত্রিকায় যে তারা খুব সতর্কতার সঙ্গে এই জিনিসগুলো দেখছে। তা সুতরাং আমি মনে করি যে কিছুটা হলেও এবার রেজাল্ট পাওয়া যেতে পারে, কারণ আমাদের এশিয়ার মধ্যে চ্যাম্পিয়ন যেটা বলা হলো, যে দুর্ভাগ্যজনক যে আমাদের অর্থনীতি কিন্তু এই সবচেয়ে বড় এখন চ্যালেঞ্জটা হচ্ছে খেলাপি ঋণ। 6.5 লাখ মানে 6,50,000 কোটি টাকা কিন্তু আমাদের খেলাপি ঋণ। এই বিপুল পরিমাণ খেলাপি সংশোধন করা বা তাদেরকে যে পুনরায় ছাড় দিয়ে খেলাপি থেকে নাম কাটানোর যে সুযোগ দেওয়া হচ্ছে, এ সব কিছু মিলিয়ে যদি আমি এক কথায় আপনার কাছে জানতে চাই যে এই সব কিছুর উত্তরণের পথ এবং সেখান থেকে আবার তারা ফেরত যেন না যায় খেলাপিতে, এ সব কিছুর জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা কিংবা সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা আপনি দেখছেন কিনা? আমি মনে করি যে পদক্ষেপের কথা শোনা যাচ্ছে, সেই পদক্ষেপটা তারা মানে সদিচ্ছা নিয়ে পালন করছে কিনা এটা দেখার বিষয়, যে এখানে কাউকে ছাড় দেওয়া হচ্ছে কিনা। যদি দেখা যায় যে কোনো বড় অফিসার এখানে জড়িত, তাকে কিভাবে এসকেপ করা যায়, এই ধরনের মেন্টালিটি থাকলে কিন্তু এটা হবে না। সে কারণে আমার মনে হয় সদিচ্ছাটা প্রমাণ করতে হবে যে আমাদের সদিচ্ছা আছে, এবার কাউকে আমরা দেইনি সুযোগ। ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অধ্যাপক আইনুল ইসলাম, কথা বলছিলেন খেলাপি ঋণ, দায়, চাপ এবং চাপ মুক্তি থেকে উত্তরণের পথ নিয়ে। প্রায় 5 মাস পর সর্বনিম্নে ঠেকেছে ঢাকার পুঁজিবাজারের দৈনিক গড় লেনদেন। প্রধান সূচক DAX এর অবস্থান কমেছে, বাজার মূলধনও ধস নেমেছে 21টি খাতের মধ্যে 19টিতেই। খাত বিশ্লেষকরা বলছেন বিনিয়োগকারীদের আস্থা সংকটেরই প্রতিফলন ঘটছে ঢাকার পুঁজিবাজারে। দুর্বল 5 ব্যাংক একীভূত করে শেয়ার বাজারে তাদের লেনদেন স্থগিত করার পরের সপ্তাহে বড় ধরনের পতনের মুখে পড়েছে ঢাকার পুঁজিবাজার। গেল সপ্তাহের হিসাবে দেখা যায় 21টি খাতের মধ্যে সিমেন্ট ও টেলিকম বাদে ব্যাংক, বিমা, প্রকৌশলী, চামড়া, জ্বালানি সহ 19টি খাতেই কমেছে দৈনিক গড় লেনদেন। পতনের মুখে গেল সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দৈনিক লেনদেন নেমেছে 300 কোটির নিচে, যা 23 জুনের পর সর্বনিম্ন। এছাড়া দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছে 354 কোটি 25 লাখ টাকায়, যা 15 থেকে 19 জুন ওই সপ্তাহের পর সর্বনিম্ন। বড় পতন দেখেছে প্রধান সূচক DAX-ও। সপ্তাহ ব্যবধানে 265.25 পয়েন্ট কমে এটি নেমেছে 4,703 পয়েন্টের নিচে, যা 23 জুনের পর সর্বনিম্ন। এ সময় বাজার মূলধন হারিয়েছে প্রায় 16,942 কোটি টাকা। ব্রোকার্স হাউসগুলোর দাবি, লেনদেন স্থগিত হওয়া 5 ব্যাংকের শেয়ারধারীদের কি হবে, এমন প্রশ্নের অনিশ্চিত উত্তরের কারণেই আস্থার সংকটে পড়েছেন বিনিয়োগকারীরা। আমাদের প্রস্তাব, আমার 5টা ব্যাংকের একটা ব্যাংকে বা 2টা বা 3টা ব্যাংকের শেয়ার ছিল, আমার এই শেয়ারগুলির একটা ভ্যালুয়েশন করে আমাকে সেটার এগেনস্টে যে নতুন ব্যাংকটা আসছে সেটা শেয়ার দিবে। এটা আস্থার সংকট তৈরি করেছে যে 5টা ব্যাংকের যদি এই অবস্থায়, একটা বিশাল আনসার্টেনিটি দেখা দিয়েছে। এই অবস্থায় আস্থা ফেরাতে ব্যাংক ধ্বংসের কারিগরদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের দৃঢ় অবস্থানের কথা জানানোর পরামর্শ পুঁজিবাজার সংস্কার কমিটির এই সদস্যের। যখন তারা বিনিয়োগে ছিল তারা কিন্তু জানে না যে তাদের সত্যিকারের পিকচারটা এতটা ভয়াবহ। প্রত্যেকটাতে দেখা গেছে শেয়ার প্রতি দায়ের পরিমাণ অনেক বেশি। সঠিক অবস্থাটা সরকারের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দিতে হবে। তারপর যারা কোনোভাবেই কোনো কিছুর জড়িত না তাদেরকে কিভাবে আসলে ক্ষতিপূরণ দেওয়া যায়, এই চিন্তাটা যদি করে তাহলে ভবিষ্যতে যত পুঁজিবাজারে মানুষ চিন্তা করবে যে না, আমরা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হইও, তাহলে যদি সত্যিকার অর্থে আমরা কোনো কিছুর সাথে জড়িত না থাকি, তাহলে সরকারের পক্ষ থেকে হলেও কিন্তু আমরা এটা একটা ক্ষতিপূরণ পাবো। শেয়ার বাজারে হিসাব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান CDBL এর তথ্য, গত সপ্তাহে প্রতিদিনই বেড়েছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। এবার বন্দর বাণিজ্যের খবর।
সব জটিলতার অবসান ঘটিয়ে পতেঙ্গার লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইনের সঙ্গে ৩০ বছরের চুক্তি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে ৫০ একর জায়গায় টার্মিনাল তৈরি এবং অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনে ৬,৭০০ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে বিশ্বখ্যাত শিপিং প্রতিষ্ঠানটি। সাখাওয়াতপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার পর থেকেই দখল বেদখলে আলোচিত ছিল চট্টগ্রাম নগরীর কর্ণফুলী নদীর তীরবর্তী এই লালদিয়ার চর। বন্দরের খুব কাছে অবস্থান হয় দীর্ঘদিন ধরে চেষ্টা চলছিল স্বতন্ত্র কন্টেনার টার্মিনাল তৈরি করার। সব জটিলতা কাটিয়ে টার্মিনাল নির্মাণের জন্য মার্কস লাইনের সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র। নিজেরা এটা বিওটি ভিত্তিতে করবে এবং এখানে প্রায় 850 মিলিয়ন মার্কিন ডলার তারা বিনিয়োগ করবে। সারা বিশ্বে কন্টেনার বাণিজ্যের 40% হিস্সা যেমন এককভাবে মার্কস লাইনের, তেমনি বিভিন্ন দেশে অন্তত 60টি বন্দর এবং টার্মিনাল পরিচালনা করছে মার্কস লাইনের অঙ্গ প্রতিষ্ঠান এপি মোলার। দে আর এক্সপার্ট কন্টেনার লাইনে, সব মডার্ন সিস্টেম এগুলো অপারেট করবে এবং ওদের আউটপুট হবে বেশি। ওরা দেখা যাবে সিঙ্গাপুরের মতো প্রতি মিনিটে একটা করে কন্টেনার লোড এন্ড অফলোড করতেছে। 3টি জাহাজ বেরোনোর জেটির সমন্বয়ে টার্মিনাল নির্মাণের পাশাপাশি কন্টেনার রাখতে চট্টগ্রাম বন্দরের কাছে কমপক্ষে 50 একর জায়গার চাহিদা জানিয়েছে মার্কস লাইন। বহিনঙ্গর হয়ে চট্টগ্রাম বন্দরে আসা যাওয়া করা পণ্যবাহী জাহাজ এবং ওয়েল ট্যাঙ্কারগুলোকে 6টি বিপজ্জনক বাঁক পাড়ি দিতে হয়। কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে লালদিয়ার চরে যে টার্মিনাল হবে সে সংকট এড়ানো যাবে, আর তাতে লাভবান হবে লালদিয়ার চরের টার্মিনাল। নাব্য সংকটের জটিলতা না থাকায় যে কোনো গভীরতার জাহাজ প্রবেশের সুযোগ থাকবে লালদিয়া টার্মিনালে। আমরা যেটা চাই সেটা হলো যে টার্মিনাল যে চার্জগুলো, সেই চার্জগুলো যেন একটু সহনীয় পর্যায়ে হয়। বাইরের লোকজন এসে যদি আমার কস্ট অফ ডুইং বিজনেস অথবা কস্ট কমাতে পারে, আমি অবশ্যই স্বাগতম জানাবো। পরিকল্পনা অনুযায়ী নির্মাণ কাজ শেষে 2030 সালের মধ্যে চালু হবে লালদিয়ার চরের এপি মোলার টার্মিনাল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2025-এর কয়েকটি ধারা বাতিলের দাবিতে রাজধানীর নয়াপল্টনে মানববন্ধন করছেন অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ আটাবের একাংশ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী MS আরেফিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্সি অফ বাংলাদেশ আটাবের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এবং এই মানববন্ধনে আটাবের একাংশের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে সম্প্রতি যে ট্রাভেল এজেন্সি অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, সেই খসড়া অধ্যাদেশে কিন্তু বেশ কিছু নীতিমালায় অসঙ্গতি রয়েছে বলে তারা দাবি করছেন। তারা বলছেন যে নতুন নীতিমালায় 10 লাখ টাকা জামানত রাখার যে কথা বা যে বিধিবিধান রাখা হয়েছে তাতে ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন, কারণ 10 লাখ টাকা জামানত দেবার মতো আর্থিক সক্ষমতা আসলে ছোট ব্যবসায়ীদের নেই, কারণ তারা বিভিন্ন অন্যান্য বড় বড় এজেন্সিদের মাধ্যম থেকেই কিন্তু তারা টিকিট ক্রয় করে বিক্রি করে ব্যবসা পরিচালনা করে থাকেন। এবং নতুন যে অধ্যাদেশটি রয়েছে সেখানে আরেকটি আইনের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে এজেন্সির কাছ থেকে টিকিট নিয়ে অন্য কোনো এজেন্সি টিকিট বিক্রি করতে পারবে না। এই বিষয়টিতে ঘোর প্রতিবাদ জানিয়েছেন কিন্তু আটাবের নেতৃবৃন্দ। তারা বলছেন যে আইএটিএ সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান রয়েছে মাত্র 500 থেকে 700টি এবং বাংলাদেশের ট্রাভেল এজেন্সি রয়েছে 5 থেকে 7,000। অর্থাৎ এই 5 থেকে 700টি প্রতিষ্ঠানই কিন্তু আসলে এয়ারলাইন্সের কাছ থেকে টিকিট ক্রয় করতে পারে এবং সেই টিকিটই শেয়ার করার মাধ্যমে এজেন্সিগুলো আসলে এই টিকিট তাদের গ্রাহকদের কাছে বিতরণ করতে পারে। যদি নতুন আইনে এই এজেন্সির কাছ থেকে টিকিট বিক্রির বিষয়টি বন্ধ করে দেওয়া হয় তাহলে ছোট ছোট যে উদ্যোক্তারা রয়েছেন, যে সকল ছোট ছোট ব্যবসা রয়েছে তারা কিন্তু এই ব্যবসা থেকে গুটিয়ে নিতে বাধ্য হবেন। তো তারা বলছেন যে উপদেষ্টা পরিষদে যে খসড়া অধ্যাদেশটি অনুমোদন দেওয়া হয়েছে সেটি কিন্তু অচিরেই বাতিলের দাবি জানিয়েছেন। তারা এই মুহূর্তে বলছেন তারা আন্দোলন করছেন, মানববন্ধন করছেন, কিন্তু তাদের এই দাবি যদি পূরণ করা না হয় তারা কিন্তু এর পরবর্তীতে আরো বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। তো এই মুহূর্তে পল্টন থেকে আটাবের সদস্যবৃন্দদের মানববন্ধন নিয়ে আমার কাছে ছিল সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নয়াপল্টনে। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। পর্যটকের ভিড় বাড়ছে বান্দরবানে, বিশেষ করে পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু কেওক্রাডাং পর্বত। এখন থেকে ভোরের দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করেন শত শত পর্যটক। তবে উল্টো চিত্র রাঙামাটিতে। পর্যটন মৌসুমে জেলায় পর্যটকের উপস্থিতি কমে গেছে।
এতে লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা। বিস্তারিত রিপোর্টে। চারদিকে মেঘে ঢাকা সবুজ পাহাড়, নীলাকাশ ভেদ করে উকি দিচ্ছে লাল সূর্য। কেওক্রাডং পর্বত থেকে ভোরের দৃশ্য দেখতে ভিড় করেছেন শত শত পর্যটক। বান্দরবনের রুমায় দেশের দ্বিতীয় বৃহৎ পর্বতশৃঙ্গ কেওক্রাডং পর্বত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,২০০ ফুট উঁচুতে এর অবস্থান। নিরাপত্তার কারণে দীর্ঘদিন ভ্রমণ নিষেধাজ্ঞার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে এ পর্যটন স্পটটি। কাছে থেকে মেঘ উপভোগ করা যাচ্ছে, হেলিপ্যাড তো আছেই, খুবই ভালো লাগতেছে। 3 পার্বত্য অঞ্চলে সবচেয়ে সুন্দর হচ্ছে বান্দরবন। আপনি বান্দরবন 3 বছর না 10 বছর ঘুরলে আপনি শেষ করতে পারবেন না। পর্যটকদের ভ্রমণ নিরাপদ করতে সেনাবাহিনীর পাশাপাশি কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। পুলিশের পক্ষ থেকে আমাদের টহল ডিউটি আছে, পাশাপাশি আমাদের বিভিন্ন বিলবোর্ড আছে, বিভিন্ন সাইনবোর্ড আছে, এখানে আমাদের নাম্বার দেওয়া আছে। এদিকে উল্টো চিত্র রাঙামাটিতে। পর্যটন মৌসুমে জেলার পর্যটকদের উপস্থিতি কমে গেছে। আইকন, ঝুলন্ত সেতু সহ অন্যান্য স্পটে নেই দর্শনার্থীদের তেমন আনাগোনা। এতে লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা। এই নভেম্বর মাসে আমাদের ওইরকম আশানুরূপ টুরিস্ট নেই, টুরিস্ট ছাড়া পাচ্ছি না। আমরা ব্যবসা নিয়ে যথেষ্ট চিন্তিত। আমরা আশা করছি নভেম্বরের শেষ নাগাদ আমাদের প্রত্যাশা অনুযায়ী টুরিস্ট রাঙামাটিতে আসবেন। রাঙামাটিতে প্রতি বছর প্রায় 5 লাখ পর্যটক আসেন। এর মধ্যে প্রায় 3 লাখ ভ্রমণ করেন পর্যটন মৌসুম নভেম্বর থেকে মার্চে। মিরন আহমেদ, সময় সংবাদ। রংপুরে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর জেলা স্কুলের সামনে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। সরাসরি যাচ্ছি তার কাছে। আপনাদেরকে জানিয়ে রাখি, সারা বাংলাদেশের মতো ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম, সেটা কিন্তু রংপুরের যে 5টি পয়েন্টে শুরু হয়ে গেছে। সকাল 10টায়, ঘড়ির কাঁটায় ঠিক সকাল 10টায় শুরু হওয়ার কথা থাকলেও এখন আসলে বাজে ঠিক 11:30। অলমোস্ট যে 2.5 ঘন্টা পর যে টিসিবির যে বিক্রয় কার্যক্রম সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা কিছুক্ষণ ঘন্টাখানেক আগে এখানে উপস্থিত হওয়ার আগে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি অভিযোগ করে বলেছেন, তারা 2.5-3 ঘন্টা ধরে লাইনে দাঁড়ার পরও কিন্তু এই টিসিবির পণ্য পাচ্ছিল না। তাদের অভিযোগ যে ট্যাগ অফিসার এসে সেটা উদ্বোধন করা না হওয়া পর্যন্ত কিন্তু এই টিসিবির যে পণ্য সেটা কিন্তু ডিলাররা বিক্রি করতে পারবে না, এমনটাই অভিযোগ কিন্তু করেছেন। কিন্তু আমরা দেখেছি যে সময় সংবাদের উপস্থিতি টের পাওয়ার পরেই তড়িঘড়ি করে ট্যাগ অফিসার এসে এখানে যে কর্তব্যরত যে পিয়াস এন্টারপ্রাইজ রয়েছেন তাকে বলে কিন্তু আসলে টিসিবির মানুষের ভোগান্তি থেকে দ্রুত করে এই উদ্বোধন তারা শুরু করেন। এবং আমরা একটা বিষয় আসলে দেখেছি যে দীর্ঘদিন পরে এই টিসিবির পণ্য যে বিক্রয় কার্যক্রম সেটা শুরু হওয়ার পরে মানুষের যে আসলে কষ্ট, সেই প্রতিটা বাজারে আমরা দেখেছি নিত্য পণ্যের বাজারে আসলে প্রতিটা পণ্যের যে মূল্য বেশি হওয়ার কারণে মানুষের আসলে এই লম্বা এবং দীর্ঘ লাইন আমরা দেখেছি। এখানে মূলত সাধারণ মানুষ কোনো কার্ডধারী নয়, সাধারণ মানুষ প্রত্যেকে এই টিসিবির পণ্য কিনতে পারবেন। 450 টাকায় আসলে দেখেছি যে সুলভ মূল্যে আসলে এই পণ্য তারা কিনতে পারবেন। যেখানে আসলে ভোজ্য তেল রয়েছে 2 লিটার, প্রতি লিটার 115 টাকা, যেখানে 230 টাকায় তারা 2 লিটার তেল পাচ্ছেন। মুসুর ডাল পাচ্ছেন 2 কেজি, প্রতি লিটার 70 টাকা করে 140 টাকায়। এবং চিনি এখানে পাওয়া যাচ্ছে 1 কেজি, প্রতি কেজি 80 টাকা, 140 টাকায়। এবং মোট রংপুর মহানগরীর যে 5টি পয়েন্ট রয়েছে এবং ডিলারদের মাধ্যমে 5টি পয়েন্টে এই টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম সেটা কিন্তু শুরু হচ্ছে। এবং মানুষের যে লম্বা লাইন এবং মানুষের যে দীর্ঘশ্বাস আমরা দেখছি সুলভ মূল্যে পণ্য কেনার জন্য, সেটা কিন্তু একেবারেই এখানে লাইন দেখে বোঝা যাচ্ছে। সবকিছু মিলে এই টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম নগরীর 5টি পয়েন্টে আজকে অনুষ্ঠিত হচ্ছে। সবকিছু মিলে এই ছিল রংপুর থেকে আমার টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের সর্বশেষ তথ্য। রংপুরে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রেদওয়ান হিমেল। উপকূলে লবণ উৎপাদনের মৌসুম শুরু হলেও মাঠে নেই চাষি। প্রস্তুত হয়নি মাঠ, গর্তে পড়ে আছে শত শত মন অপরিশোধিত লবণ। চাষিদের দাবি, ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়া পর্যন্ত লবণ মাঠে নামবেন না তারা। বিসিকের আশা, শিগগিরই উৎপাদনে যাবেন চাষিরা, আর ন্যায্য মূল্য নির্ধারণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিল্প সচিব। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সদর উপজেলার হায়দারপাড়া বটতলী এলাকা। গত বছর এই দিনে মাঠে লবণ উৎপাদনে ব্যস্ত ছিল চাষিরা, আর এবছর লবণ উৎপাদন তো দূরে থাক, এখনও মাঠ প্রস্তুত কিংবা মাঠেই নামেনি তারা।
হায়দারপাড়া বরতলি গ্রামের লবণ চাষী সৈয়দ আলম গত বছর 2 একর জমিতে লবণ চাষ করে উৎপাদন করেন 950 মণ লবণ, কিন্তু লবণের ন্যায্য মূল্য না পাওয়ায় গুনতে হয়েছে 2.5 লাখ টাকার লোকসান। শুধু সৈয়দ আলম নন, এখনও লবণ মাঠে নামেনি কক্সবাজার সদর, ঈদগাহ, টেকনাফ, মহেশখালী, চকরিয়া ও পেকুয়ার চাষিরা। তাদের দাবি লবণের ন্যায্য মূল্য নিশ্চিত এবং জমির লিজ মূল্য না কমালে মাঠে নামবেন না তারা। প্রায় 1000 মণ নুন আমাদের গাতের মধ্যে থাকি গেছে, আমরা বিক্রি করতে পারছি না। 4 একর মাঠ করে 3 লাখ টাকা লস দিছি। এখনও মাঠে মজুদ রয়েছে গত বছরে 3,40,000 মেট্রিক টন লবণ। এখন শুধুমাত্র বাঁশখালীর সোনুয়া এবং কক্সবাজারের কুতুবদিয়া এলাকার চাষিরা মাঠে নেমেছেন। তবে শীঘ্রই লবণ উৎপাদনে মাঠে নামবেন চাষিরা, এমনটাই আশা বেসিকের। আশাবাদী যে চাষিরা মাঠে অচিরেই নেমে যাবে, যেসব এলাকা এখনো নামেনি। আর শিল্প মন্ত্রণালয়ের সচিব জানালেন, লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা সহ নানা সমস্যা নিরসনে কাজ করছেন তারা। উৎপাদনকারীরা ন্যায্য মূল্য পাচ্ছে না এবং তাদের ন্যায্য মূল্য কিভাবে পাওয়া যায় সেটার জন্য আমাদের একটা পাওয়ার প্রেজেন্টেশন হয়েছে এবং বিভিন্ন স্টেক হোল্ডাররা, যারা মিলাররা, বিভিন্ন অ্যাসোসিয়েশনের সদস্যরা, তারা বিভিন্ন রকমের সাজেশন দিয়েছে। গত বছর 69,000 একর জমিতে 41,000-এর বেশি চাষি লবণ উৎপাদনে নিয়োজিত ছিল। আর চলতি বছর লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 26,18,000 মেট্রিক টন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নদীতে জাল ফেলে হতাশ ভোলার জেলেরা। 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হলেও মেঘনা তেঁতুলিয়ায় নেই ইলিশের দেখা। তবে অন্যান্য মাছের সঙ্গে ধরা পড়ছে 3 থেকে 15 কেজি ওজনের পাঙ্গাস। এতে কিছুটা স্বস্তি মিলেছে জেলেদের। নিয়মিত অভিযান পাঙ্গাসের উৎপাদন বাড়িয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবিতে রিপোর্ট। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা শেষে গত 25 অক্টোবর থেকে মেঘনায় জাল ফেলছেন জেলেরা। তবে তারা ঘাটে ফিরছেন অনেকটা খালি হাতে। এদিকে জেলেদের হতাশার মধ্যে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ধরা পড়ছে বড় আকারের পাঙ্গাস, যার ওজন 3 থেকে 15 কেজি পর্যন্ত। ঘাটেই বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা কেজি দরে। জেলেরা বলছেন ইলিশের আয় হচ্ছে পাঙ্গাসেই। অভিযানের পরতনে নদীতে কোনো মাছ হয় না, ইলিশ মাছ তাহলে জায়গা গেছি 3টা পাঙ্গাস বেচছি। ইলিশ মাছ কমছে দেখে পাঙ্গাস 2 একটু পাই। গত বছরের তুলনায় এবছর পাঙ্গাস উত্তীর্ণ ভালো, মোটামুটি জেলেরা চলতে পারে, আমরাও চলতে পারি। নিয়মিত অভিযানের কারণে ইলিশের সঙ্গে পাঙ্গাসের উৎপাদন বাড়ছে বলে জানায় মৎস্য বিভাগ। এটাই খুবই স্বাভাবিক এবং প্রতি বছর এটাই হয়ে থাকে। জেলেরা এখন যেহেতু ইলিশ কম পাচ্ছে, তারা তাদের যে ইলিশ না পাওয়ার কারণে তাদের যে লোকসানটা, সেই পাঙ্গাসের মাধ্যমে তারা তুলে নিতে পারবে। মৎস্য বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ভোলায় ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,80,000 মেট্রিক টন। প্রথম 5 মাসে ইলিশ ধরা পড়েছে 61,000 মেট্রিক টন। সময় সংবাদ, ভোলা। সময়ের বাণিজ্য। বরিশালে অনুষ্ঠিত হয়েছে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব। শুক্রবার সকালে শহরের কাউনিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক AKM কামরুল আলম চৌধুরী। এতে প্লে থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় 2,500 শিক্ষার্থী গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা ও উপস্থিত বক্তব্যে তাদের প্রতিভা ও দক্ষতা তুলে ধরেন। আয়োজকরা জানান, মার্কস অলরাউন্ডারে 3টি গ্রুপ থেকে সেরা 3 অলরাউন্ডার প্রত্যেকে পাবে 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ে বিজয়ীরা পাবেন সর্বমোট 1 কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। বিশ্ববাজারে সয়াবিনের দাম বেড়ে গত বছরের জুলাই মাসের পর সর্বোচ্চে দাঁড়িয়েছে। সরবরাহ সংকটের আশঙ্কা থেকেই এমন ঊর্ধ্বমুখী প্রবণতা বলে বিশ্লেষণ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর। বাড়ছে সূর্যমুখী তেল, ক্যানোলার দামও। তবে বাড়তি সরবরাহের আশ্বাসে নিম্নমুখী রয়েছে পাম অয়েলের দাম। যুক্তরাষ্ট্রে সয়াবিনের উৎপাদন পূর্বাভাসের চেয়ে কিছুটা কম হওয়ার শঙ্কা করছেন বিনিয়োগকারীরা। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে চীনের সয়াবিন কিনতে চুক্তি না হওয়ায় সরবরাহ সংকটেরও আশঙ্কা করা হচ্ছে, যার প্রভাব পড়েছে পণ্যটির বিশ্ববাজারে। ট্রেড ইকোনমিক্সের তথ্য বলছে, মাস ব্যবধানে 11.72% বেড়েছে সয়াবিন বীজের দাম। একদিনে 8.5 সেন্ট বেড়ে প্রতি বুশেল অপরিশোধিত সয়াবিন বিক্রি হচ্ছে প্রায় $11। ঊর্ধ্বমুখী সূর্যমুখী তেলের দামও 1 মাসে 0.50% বেড়ে শনিবার প্রতি টন বিক্রি হয়েছে $1,435।
এক মাসে 4.37% বেড়ে প্রতি টন ক্যানোলা বিক্রি হয়েছে 461.78 সেন্টে। তবে কমতির দিকে পাম অয়েলের দাম। প্রতি টন এই তেল বিক্রি হচ্ছে প্রায় $1000। মাস ব্যবধানে কমেছে 7.80%। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। বিশ্ব নেতাদের অনুপস্থিতিতে এবারের জলবায়ু সম্মেলনে অনেকটা লক্ষ্যহীন হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিপূরণের প্রতিশ্রুত অর্থ দিতে উন্নত দেশগুলোর কাছে দাবি তুলেছে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশের প্রতিনিধিরা। প্রথমবার এ সম্মেলনে অংশ নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ইলিশ সহ মৎস্য ও প্রাণী খাত রক্ষায় আন্তর্জাতিক পরিসরে দাবি তোলার বিকল্প নেই। ব্রাজিলের বেলেম থেকে বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার প্রসূন আশিস। পৃথিবীর সপ্তম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। ঘন ঘন ঘূর্ণিঝড়, নদী ভাঙন ও লবণাক্ততায় বিপন্ন হচ্ছে লাখো মানুষের জীবন জীবিকা। ব্রাজিলের বিখ্যাত রেইন ফরেস্ট আমাজন বেষ্টিত শহর বেলেমেতে COP30 সম্মেলনের লক্ষ্য নতুন কোনো প্রতিশ্রুতি নয়, বরং 2015 সালের প্যারিস চুক্তি অনুযায়ী উন্নত দেশগুলোর দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন। বাংলাদেশের দাবি, জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশের ক্ষতিপূরণে উন্নত দেশগুলোকে গুনতে হবে $1.3 ট্রিলিয়ন। যারা উন্নত বিশ্বের দেশগুলো আছে তাদের কাছে আমাদের ক্লেম করা যে আমরা লোনের বদলে আমরা গ্র্যান্ট চাই ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে। উষ্ণতা বৃদ্ধি সহ জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের মৎস্য ও প্রাণী সম্পদ খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দাবি করে প্রথমবার জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আমাদের যে প্রাণী সম্পদ এবং মৎস্য এত ক্ষতি হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে, তাহলে আমরা কি শুধু দেশে বলবো, আমরা কপি গিয়ে বলবো না? তাই আমরা একটু দাবি করেছিলাম, আমাদেরকে FAO খাদ্য কৃষি সংস্থা তারা আমাদেরকে সহায়তাটা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার যে অঙ্গীকার করেছে উন্নত দেশগুলো, সেই ক্ষতিপূরণের অর্থ কোনোভাবেই ঋণ হিসাবে নয়, দিতে হবে অনুদান হিসাবে। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো এমনই দাবি তুলেছে এবারের সম্মেলনে। ব্রাজিলের বেলেম শহরে আয়োজিত COP সম্মেলন থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ভক্তদের জন্য খুলেছে নেটফ্লিক্সের প্রথম ইন্টারঅ্যাক্টিভ হাউস। 1 লাখ বর্গফুটের এই স্থায়ী প্রদর্শনীতে স্কুইড গেম, ব্রিজাটন থেকে শুরু করে এমিলি ইন প্যারিসের মতো জনপ্রিয় সিরিজের জগতে ঘুরে বেড়ানোর সুযোগ পাচ্ছেন দর্শকেরা। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার কিং অব প্রাইশিয়া মলে নির্মিত হয়েছে নেটফ্লিক্স হাউস, যেখানে পর্দার কল্পজগৎ মিলেছে বাস্তবতার ছোঁয়ায়। দর্শকরা এখানে কখনো উইন্সডের নেভারমোর একাডেমির করিডোরে হাঁটবেন, আবার কখনো ওয়ান পিসের দস্যুদের সঙ্গে অভিযানে নামবেন, কিংবা ব্রিজাটনের রাজকীয় গলফ কোর্টে খেলবেন। এছাড়াও গেমস, কেনাকাটার সুযোগ এবং বিশেষ একটি রেস্তোরাঁও রয়েছে। ভবনের লালখাম আকৃতির ফ্যাসাড নেটফ্লিক্স ডিভিডি যুগের প্রতীক, যে সময় থেকে ভক্তদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলাই ছিল মূল লক্ষ্য। প্রতিষ্ঠানের নির্বাহী সহপ্রধান টেড সারান্টোস জানান, প্রযুক্তি বদলেছে, কিন্তু নেটফ্লিক্স সবসময় নতুন কিছু নিয়ে এসেছে ভক্তদের জন্য। এই বড় লাল খামটি আসলে আমাদের শুরুর দিনের প্রতীক। প্রযুক্তি বদলেছে, কিন্তু আমাদের লক্ষ্য একই থেকেছে, ভক্তদের জন্য কাজ করা। এই নেটফ্লিক্স অভিজ্ঞতা কেন্দ্র সেই ভক্তদের উদযাপনের জায়গা। উদ্বোধনী আয়োজনে অংশ নেন এমিলি ইন প্যারিস খ্যাত অভিনেত্রী অ্যাশলে পার্ক। উদ্বোধন ঘিরে উচ্ছ্বাস জানিয়ে তিনি বলেন, প্রিয় কিং অব প্রাইশিয়া মলে এটি হওয়ায় আনন্দ দ্বিগুণ বেড়ে গেছে। এই প্রথম নেটফ্লিক্স হাউস খোলা হয়েছে, এটি সত্যি দারুণ ব্যাপার। আর কিং অফ প্রাইশিয়ার মল তো আমাদের প্রিয় স্থান, সত্যি অসাধারণ লাগছে প্রিয় জায়গায় এমন দারুণ কিছু পেয়ে। আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ডালাসে এবং 2027 সালে লাস ভেগাসে আরও 2টি নেটফ্লিক্স হাউস খোলার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এই হাউস শুধু প্রদর্শনী নয়, এটি ভক্তদের জন্য এক জীবন্ত অভিজ্ঞতার আয়োজন, বলছে নেটফ্লিক্স। শিউলি রোজা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন সামনে রেখে বাংলাদেশ ব্যাংকে রাজনীতিকদের ভিড়, খেলাপি থেকে নাম কাটানোর তোড়জোড়, ঢালাও ছাড়পত্র না দেওয়ার পরামর্শ, ইচ্ছাকৃত দেনাদারের পাশে না থাকার ঘোষণা। ঢাকার পুঁজিবাজারে ধস, 5 মাস পর সর্বনিম্নে দৈনিক গড় লেনদেন ও প্রধান সূচক। কমেছে বাজার মূলধনও, পতন ঠেকাতে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর তাগিদ। এবং জটিলতার অবসান, লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণে মার্কস লাইনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রথম ধাপের ব্যয় 6,700 কোটি টাকা।
এই ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ আলিফ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।